হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ 29শে জুন শনিবার। আমি আজ আবার চলে এসেছি লন্ডনে, আর তোমাদের আজকে নিয়ে ঘুরে দেখাবো লন্ডনের আরও বেশ কয়েকটা খুব সুন্দর জায়গা। Of working out exactly where you were in the middle of the ocean, that was a question for big business. এইটা আরও একটা টেলিস্কোপ। কাকে কল করছো? লন্ডন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ একটা খুব সুন্দর রোদ ঝলমলে দিন। লন্ডনে আজ তাপমাত্রা 24-25 ডিগ্রি সেলসিয়াস। আমার শ্বশুর শাশুড়ি এসেছেন কলকাতা থেকে আমাদের সাথে মাস দেড়েক থাকার জন্য, আর তাঁদেরকে নিয়ে লন্ডন ঘুরিয়ে দেখার জন্যই আজ আরও একবার আমরা এখানে। আমরা থাকি ইংল্যান্ডের নরিচে। ওখান থেকে ট্রেনে লন্ডনে চলে আসা যায় ঘন্টা দেড়েকের মধ্যে। আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম লন্ডনে বাবা মাকে নিয়ে লন্ডন আই, টাওয়ার ব্রিজ, টাওয়ার অফ লন্ডন এবং কোহিনূর দেখার গল্প। একদিনে লন্ডনে কোন কোন জায়গা ঘোরা যায় তার একটা আইডিয়া পেতে অবশ্যই তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিও। লিঙ্কটা দিয়ে দিলাম আই বাটনে। এই যে গেটটা দেখছো, এটা হচ্ছে গ্রিনিচের রয়্যাল মিউজিয়ামের গেট। আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটা, এটার নাম আমরা ভূগোলে ছোটবেলায় অনেকবার পড়েছি। এই রয়্যাল মিউজিয়ামের মধ্যে পড়ে মোট 4টি জিনিস: ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম, কুইন্স হাউস, রয়্যাল অবজারভেটরি এবং কাটির শার্ক। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে আমরা ছোটবেলায় ভূগোলের অঙ্ক করতাম? ধরো কলকাতার দ্রাঘিমাংশ যদি 88 ডিগ্রি 30 মিনিট হয়, আর কলকাতায় যদি বেলা 12টা বাজে, তাহলে লন্ডনের সময় কত? মনে আছে? এরকম অনেক ভূগোলের অঙ্ক আমরা করতাম, পরীক্ষায় আসতো এবং আমরা অনেক প্র্যাকটিস করতাম। এখন আমরা দাঁড়িয়ে আছি লন্ডনের কাছেই, এই টাওয়ার ব্রিজ থেকে 5.5 মাইলের দূরত্বেই একটা ছোট্ট টাউন গ্রিনিচ। এই গ্রিনিচ শহরের উপর দিয়ে অতিক্রম করেছে একটি ভীষণ ইম্পর্ট্যান্ট ভৌগোলিক রেখা, মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান লাইন, যেটা আমাদের পৃথিবীকে ভাগ করেছে দুটি গোলার্ধে, পূর্ব এবং পশ্চিম গোলার্ধ। আর এই রেখা ভীষণই ইম্পর্ট্যান্ট সারা পৃথিবীর সময় নির্ধারণের জন্য। তো চলো আমরা দেখে আসি এই রেখাটা ঠিক কোথায় অবস্থিত। আমরা আজকে নিশ্চয়ই গিয়ে একবার দাঁড়াবো মূল মধ্যরেখার উপরে, আর দেখব পূর্ব আর পশ্চিম গোলার্ধ পাশাপাশি একদম সামনে থেকে। দূরে দেখা যাচ্ছে ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম আর কুইন্স হাউস, কিন্তু ওই দুটোতে আমরা আজকে আর যাব না। আমরা আজকে যাচ্ছি গ্রিনিচ রয়্যাল অবজারভেটরি। ভীষণ খাড়া রাস্তা দিয়ে উঠতে হবে, কিন্তু এখান দিয়ে ভিউটা দারুণ। বিশাল বড় গ্রিনিচ পার্কের মাঝখানে একটা উঁচু টিলার উপর এই রয়্যাল অবজারভেটরিটা অবস্থিত। চলে এসেছি আমরা রয়্যাল অবজারভেটরির সামনে, হোম অফ দ্য মেরিডিয়ান লাইন। এই অবজারভেটরির মধ্যেই অবস্থিত মূল মধ্যরেখা। আমাদের অনলাইনে কেটে রাখা টিকিট দেখিয়ে এখন আমরা ঢুকে পড়ছি গ্রিনিচ মান মন্দিরের ভিতরে। এখানে ঢোকার প্রবেশ মূল্য 20 পাউন্ড। মান মন্দির খোলে সকাল 10টা থেকে। সায়ন আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছিল। ভিতরে ঢুকতেই চোখে পড়বে বেশ কয়েকটি সানডায়াল ঘড়ি, একটা যেমন এই দেয়ালে রয়েছে, এটা জানি না এখন ইউজ হয় কিনা। ফার্স্ট অ্যাস্ট্রোনমার জন ফ্লামস্টিড। এইটা আরও একটা টেলিস্কোপ। এইভাবে রাখা থাকতো।
এখানে আরও একবার টিকিটগুলো স্ক্যান করিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঘুরতে ঘুরতেই তোমাদের সাথে শেয়ার করব এই রয়্যাল অবজারভেটরি তৈরির গল্প। 1675 সালে এটি স্থাপিত হয়েছিল তৎকালীন রাজা দ্বিতীয় চার্লসের অনুমোদনে। এই সময় কিন্তু এই গ্রিনিচ পার্ক পুরোটাই ছিল রাজাদের সম্পত্তি। গ্রিনিচে রাজার প্যালেসও ছিল একটা। স্যার ক্রিস্টোফার রেন, যিনি লন্ডনের বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল এবং মনুমেন্ট বানানোর ডিজাইন করেছিলেন, তাকে দেওয়া হয় এই মানমন্দির তৈরির দায়িত্ব। ওই ওখানে যে লাইনটা আছে ওইটা হচ্ছে হেলির মেরিডিয়ান লাইন। হ্যাঁ, 1725 সালে এডমান্ড হেলি এই মেরিডিয়ান লাইনটা, এটা পুরনো লাইনটা, এটা কিন্তু অ্যাকচুয়াল লাইনটা না, অ্যাকচুয়াল লাইনটা হচ্ছে ওখানে। What are you doing? What are you doing? এইখানে আরেকটা মেরিডিয়ান লাইন আছে যেটা জেমস ব্র্যাডলি তৈরি করেছিলেন, I have another meridian line. নির্ধারণ করেছিলেন। কিন্তু আসলটা যেটা এখন ব্যবহৃত হয় সেটা হচ্ছে এই যে পিতলের স্ট্রিপ লাইনটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আসল মূলমধ্যরেখা। এই কাল্পনিক ভৌগোলিক রেখা বিস্তৃত হয়েছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, যা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম এই দুই গোলার্ধ বা হেমিস্ফিয়ারে ভাগ করেছে। এই হচ্ছে ওয়েস্ট আর এই হচ্ছে বম্বে, 72 ডিগ্রি 51 মিনিট ইস্ট। চলো আমরা একবার শুনে নি গাইড কি বলছেন। Latitude tells you how far north or south of the equator you are. Latitude north-south. Longitude tells you how far east or west you need to go. Longitude east-west. You need to be able to work out both of those things. Now, back then, 350 years ago, navigators could already work out their latitude. They knew how far north or south of the equator they were. That's not difficult to do, and it was very important to the way they navigated, they set their course. But they couldn't work out their longitude. They didn't know exactly how far east or west they needed to go. So if you want to know how far east or west of a place you are, you need to know the time accurately. Anybody wondering where the connection between the Greenwich Observatory and accurate timekeeping starts? This is it. Look no further. Now, this is the birth of Greenwich Mean Time. Now, specifically, you need to know the time difference. The time difference between local time out on board ship, wherever you are in the middle of the ocean, and Greenwich time back here at the same moment. And the time difference between the two, the time difference will tell you longitude. Every hour's time difference is the same as 15 degrees longitude. শুনলে উনি কি বললেন? এইবার ভূগোলের অঙ্কগুলো মেকিং সেন্স, তাই না? মূলত অতল সমুদ্রের মাঝে নাবিকদের দিক নির্দেশ করার সুবিধার জন্য এবং কোনো জায়গা থেকে তারা কতটা পূর্ব বা পশ্চিম দিকে রয়েছে সেটা বোঝার জন্য প্রয়োজন হয়ে পড়ে একটা বেস লাইনের, আর সেখান থেকেই জন্ম হয় মূল মধ্যরেখা এবং দ্রাঘিমা রেখা। কোনো একটা জায়গার সময়কে বেস হিসেবে ধরলে সেই জায়গার টাইমের সঙ্গে স্থানীয় সময়ের পার্থক্য হিসেব করে খুব সহজেই নির্ধারণ করা যায় সেই জায়গার অবস্থান। সেই জন্যই আবিষ্কার হয় এই গ্রিনিচ মিন টাইম বা জিএমটি। গ্রিনিচের দ্রাঘিমা ধরা হয় 0 ডিগ্রি আর জিএমটিকে ধরা হয় বেস টাইম। এই জায়গাটায় আমি আগেও এসেছি, কিন্তু এইবারে এসেও কিন্তু আগেরবারের মতোই একেবারে রোমাঞ্চিত হলাম। মানে এই যে লাইনটা, যেটা সারা পৃথিবীর জন্য এত ইম্পর্ট্যান্ট, এই মেরিডিয়ান লাইন, প্রাইম মেরিডিয়ান লাইন, আর সারা পৃথিবীর সময় নির্ধারণকারী এই লাইন, যেটা গ্রিনিচের টাইমকে গ্রিনিচ মিন টাইম হিসাবে ব্যবহার করে আমরা যে সারা পৃথিবীর টাইম নির্ধারণ করি, মানে গ্রিনিচ মিন টাইম বা জিএমটির যে সৃষ্টি যে জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আর সেই রেখা, যে রেখার একদিকে পা দিলে আমি পূর্ব গোলার্ধে আর আরেক দিকে পা দিলে আমি পশ্চিম গোলার্ধে, সেই রেখার উপর দাঁড়ানোর অভিজ্ঞতাটা মনে হয় একটা অসাধারণ অভিজ্ঞতা।
এটা লন্ডনে যারা আসে বেড়াতে তাদের জন্য তো আমি বলবো অবশ্যই এই জায়গাটা একবার আসা দরকার, বিকজ এটা একটা আলাদাই ফিলিং, এটার কোনো তুলনা হবে না। এই এতক্ষণে জায়গাটাকে একটু ফাঁকা পাওয়া গেছে। এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, যেতে ইচ্ছেই করছিল না এখান থেকে। ঠিক পাশেই এই বিল্ডিংটার নাম ফ্ল্যামস্টেড হাউস। স্যার ক্রিস্টোফার রেন এই বিল্ডিংটা বানানোর পরে রাজা একজন রয়্যাল অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিজ্ঞানী নিয়োগ করেন। সেই প্রথম রয়্যাল অ্যাস্ট্রোনমার ছিলেন স্যার জন ফ্ল্যামস্টেড। তিনি এই বাড়িতে থেকে রয়্যাল অবজারভেটরিতে নানা রকম যন্ত্রপাতি এবং টেলিস্কোপ আবিষ্কার করে কাজ শুরু করে দেন। তারপরে দ্বিতীয় রয়্যাল অ্যাস্ট্রোনমার ছিলেন এডমন্ড হ্যালি। হ্যালির ধূমকেতুর নাম আশা করি সবাই শুনেছ। ফ্ল্যামস্টেড আর হ্যালির পরেও মোট 10 জন জ্যোতির্বিজ্ঞানী এই বাড়িতে থেকে কাজ করেন রয়্যাল অ্যাস্ট্রোনমার হিসেবে। এখানে থাকতেন 10 জন অ্যাস্ট্রোনমার, এখানে থাকতেন, ওইদিকে 5 জন, এদিকে 5 জন। ডিনারটা ফেলেছি। সেই 10 জন নমস্য ব্যক্তি এবং তাদের পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে ডিসপ্লেতে রাখা রয়েছে। সপ্তম রয়্যাল অ্যাস্ট্রোনমার ছিলেন স্যার জর্জ এয়ারি। বর্তমানে যে প্রাইম মেরিডিয়ান লাইনটা ব্যবহৃত হয় সেটা মূলত এই বিজ্ঞানী এয়ারিরই আবিষ্কার। উপরতলার এই অক্টাগন রুম বা অষ্টভুজ ঘরটা ক্রিস্টোফার রেন এমনভাবে তৈরি করেছিলেন যাতে বড় বড় জানলা দিয়ে ঘরের 8 দিক দিয়ে আকাশকে পর্যবেক্ষণ করা যায়। ঘরের অন্য দিক দিয়ে রয়েছে নিচে নামার সিঁড়ি। নিচের ঘরটাতে রাখা রয়েছে অনেক রকমের যন্ত্রপাতি যেগুলো জ্যোতির্বিজ্ঞানীরা ব্যবহার করতেন। এই গ্লোবটাতে মূল মধ্যরেখা যে যে দেশের উপর দিয়ে গেছে তাদের লংটিটিউড আর টাইমিং এই জায়গাটায় শো করছে। তোরা এই টেলিফোনগুলো দেখে খুব মজা পেয়েছে। সো ইটস অল অ্যাবাউট টাইম অ্যান্ড লংটিটিউড। আজকের দিনে তো সময় নির্ধারণ করা বা কোনো স্থানের অবস্থান নির্ধারণ করা কতটা সহজ। আজকে আমরা কত মডার্ন ঘড়ি ব্যবহার করি। এছাড়া ধরো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি ফ্লাইটে করে, যখন আমরা ফ্লাইট থেকে নামি ফোনটাকে অন করি, ফোনের টাইম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় সেই দেশের বা সেই স্থানীয় সময় অনুযায়ী। কিন্তু ভেবে দেখো আজ থেকে 350 বছর আগে বা তারও আগে সময় নির্ধারণ করা কতটা কঠিন ছিল। তখন জাহাজে করে যে নাবিকরা এক দেশ থেকে অন্য দেশে যেত, পথভ্রষ্ট হয়ে যেত, দিকভ্রষ্ট হয়ে হারিয়ে যেত, সেই মানুষদের সুবিধার জন্য এই মেরিডিয়ান লাইন বা এই যে রয়্যাল অবজারভেটরি এবং তার যে কাজ, সেগুলো যে কতটা হেল্পফুল হয়েছে এবং তার জন্য আমরা আজকে এত সহজেই সব কিছু সময় অ্যাক্সেস করতে পারছি, সেটা কিন্তু এই জায়গাটা না হলে হয়তো সম্ভব হতো না। তো সেই অ্যাস্ট্রোনমাররা যারা এই বিল্ডিংয়ে এই বাড়িটার মধ্যে বসে কাজ করেছেন দিনের পর দিন এবং এত কিছু আবিষ্কার করেছেন, তারা না থাকলে হয়তো আজকে অনেক কিছুই একটু অন্যরকম হতো, তাই না? আমাদের ওখানে একটা ইয়ে
মেরিডিয়ান লাইনটা ঘুরে এসে এখন একটু বসেছি। এবারে আমি যাব একটা বড় টেলিস্কোপ দেখতে। চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই। এটা জেমস ব্র্যাডলি, 3rd অ্যাস্ট্রোনমার। এই হচ্ছে প্রাইম মেরিডিয়ান লাইন, যেটা আমরা বাইরে থেকে দেখছি। এই মাছটা কি ভালো, কিনতে ইচ্ছে করছে কিন্তু অনেক দাম। এটা হলো গিফট শপ। এই ম্যাগনেটটা আমার বেশ ভালো লাগলো। এটা দিয়ে কিন্তু নামা যাবে না। এবার আমরা যাচ্ছি গ্রিনিচ 28 ইঞ্চ রিফ্র্যাক্টর টেলিস্কোপ দেখতে, যার আরেক নাম গ্রেট ইকুয়েটোরিয়াল টেলিস্কোপ। এই টেলিস্কোপটা ইনস্টল করা হয়েছিল 1893 সালে। এটি তৈরি করেছিলেন স্যার হাওয়ার্ড গ্রাব। এখনও এটা কার্যকর, কিন্তু রিসার্চের কাজে আর ব্যবহার করা হয় না। ফ্ল্যামস্টেড হাউসের মাথায় যে লাল বলটি রয়েছে ওটাকে বলা হয় টাইম বল। প্রতিদিন দুপুর 12:55-তে এই বলটা উপরে উঠে যায় ঠিক মাঝখান অবধি, আর 12:58-তে একদম উপরে উঠে যায়, এবং ঠিক 1টা বাজার সঙ্গে সঙ্গে বলটা পড়ে যায় নিচে। প্রতিদিনই এই ঘটনাটা ঘটে। সৌভাগ্যক্রমে আজকে আমরা দেখতে পেলাম। গ্রিনিচ মান মন্দির থেকে বেরিয়ে আমরা যাব গ্রিনিচ মার্কেট। সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব। গ্রিনিচে একটা খুব সুন্দর কভার্ড মার্কেট বসে। সেই মার্কেটের গল্প নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। গ্রিনিচ রয়্যাল অবজারভেটরিতে আমার সঙ্গে ঘুরতে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লন্ডনের আরও বিভিন্ন জায়গার ট্রাভেল ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।